আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। দেখুন, আপনারা যারা ইরানের ইতিহাস জানেন, তারা নিশ্চয়ই শাহ পরিবারের শাসনকাল সম্পর্কেও জানেন। আপনারা জানেন যে ১৯৭৯ সালের অভ্যুত্থান বা বিপ্লবের আগে ইরান শাসন করত শাহরা। রেজা শাহ, তিনি ইরানের শাসন ক্ষমতায় ছিলেন। এরপরে যিনি ক্ষমতায় আসেন তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ রেজা পাহলভি। আর তার সন্তানের নাম, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরানকে প্রতিনিয়ত হুমকি দেন, তার নাম হচ্ছে রেজা পাহলভি। তাহলে রেজা শাহ, তারপরে শাহ মোহাম্মদ রেজা পাহলভি, আর এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন রেজা পাহলভি। তার ছবিটা আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, তিনি একটি ইরান কাউন্সিলও গঠন করেছেন, যার মাধ্যমে ইরানকে আবারও রাজতন্ত্রে ফিরিয়ে নেবার নানা ধরনের চেষ্টা তদবির করছেন। আপনারা জানেন যে ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে স্বতঃস্ফূর্ত বিপ্লব হবার পর শাহ মোহাম্মদ রেজা পাহলভি তিনি পালিয়ে যান। তিনি পালিয়ে মিশরে কায়রোতে অবস্থান করেন, আশ্রয় নেন। সেখানেই তার মৃত্যু ঘটে। মৃত্যুর পরে যুবরাজ রেজা পাহলভি, যার ছবি দেখছেন, তিনি মার্কিন মুলুকে চলে যান। কখনো কখনো ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও ছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে হুমকি ধামকি দেন। তিনি ইরানে আবারও রাজতন্ত্র কায়েম করবেন, ইরানের জনগণকে খেপিয়ে তোলার জন্যে বা ইরানের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন এজেন্টদের লেলিয়ে দেবার জন্যে নানা উদ্যোগও গ্রহণ করেন। গত জানুয়ারিতে, মানে এবছরের জানুয়ারিতে ইরানে যে ভয়াবহ একটা বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের সময় তিনি বলেছিলেন যে শিগগিরই ইরানের জনগণের সঙ্গে তার দেখা হবে, মানে তার সরকার প্রতিষ্ঠিত হবে। ১৯৭৯ থেকে ২০২৬ কত বছর হলো? আমরা যদি একবার চিন্তা করি, ৪৭ বছর। ৪৭ বছর ধরেই কিন্তু তিনি তেহরানে ফিরবেন বলে স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি স্বপ্ন দেখছেন না শুধু, নানা ধরনের ষড়যন্ত্রও করছেন। এই প্রসঙ্গটি কেন আনলাম জানেন? যে আমাদের বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান হয়েছে। এটাই আসলে ওই সময়ের ক্ষমতাচ্যুত শাসকরা স্বীকার করতে চান না। এটা কিন্তু উদার দিলে এবং পর্যবেক্ষণের হৃদয়ে স্বীকার করে নেওয়া উচিত তাদের। এদেশের জনগণ এই গণ-অভ্যুত্থান করেছে। অভিমান, আক্রোশ যত বিদ্বেষী ছড়ান না কেন, এটা অস্বীকার করার আর কোনো উপায় নেই। পৃথিবীর পরতে পরতে লেখা হয়ে গেছে ২০২৪-এর ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। সেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হয়নি, কিন্তু এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। শক্তিশালী শেখ হাসিনার সরকারেরও যে পতন ঘটতে পারে ২০২৪-এর জুলাই-আগস্টের আগে কেউ কল্পনাই করেনি। তো দেখুন প্রিয় দর্শক, শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। আজকে তিনি একটা কনফারেন্সে অডিও ভাষণ দিয়েছেন। যদিও ভিডিওতে উপস্থিত থাকার কথা ছিল। একটা প্রশ্ন রেখে যাচ্ছি, কারো কাছে যদি উত্তর থাকে দেবেন। প্রশ্নটা হচ্ছে যে তিনি কেন ভিডিওতে আসেন না? ভিডিওতে তো আসতে পারেন। তিনি যেভাবে বারবার বলছেন নিরপরাধ, দেশে ফিরবেন, নেতাকর্মীদের সংগঠিত করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কনস্পিরেসি করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো তিনি তো ভিডিওতে এসে নিয়মিত বক্তৃতা বিবৃতি দিতে পারেন। তাকে কে না করেছে? কারণ তিনি তো তার বন্ধু রাষ্ট্র দিল্লিতেই আছেন। নরেন্দ্র মোদী সরকারের আনুকূল্যেই সেখানে জায়গা পেয়েছেন। কিন্তু কেন তিনি ভিডিওতে আসেন না? এই প্রশ্নটার কোনো উত্তর আপনাদের জানা আছে? যারা গণ অভ্যুত্থানের বিপক্ষের সমর্থক, তারা উত্তর দিতে পারেন। আপনাদের কাছে কি উত্তর আছে? দর্শক, এটা হচ্ছে একটা ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট করেছে বাংলাদেশ সরকারের কাছে যে আমরা কেবলমাত্র মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেখুন, গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এর দায়ভার দিল্লি নেবে না, মানে বিজেপি সরকার নেবে না। এই কথা যখন বলছেন, আবার ঠিকই
সেই ধরনের কনফারেন্স করার অনুমতিও দিচ্ছেন বা সুযোগও পাচ্ছেন শেখ হাসিনা। অহরহ তিনি অডিও কনফারেন্স করছেন নেতাকর্মীদের সঙ্গে, বা আজকে যেমনটি হলো ঠিক এরকম। তাহলে ভারতের বিজেপি সরকারের কি কোনো নিয়ন্ত্রণ নেই শেখ হাসিনার উপর? এই প্রশ্নটা উঠছে। যদি নিয়ন্ত্রণ থেকে থাকে, তাহলে তাদের অনুমতি ছাড়া কি এই কনফারেন্স হচ্ছে বা কনফারেন্সে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা? নিশ্চয়ই নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন যে এর কোনো দায়ভার নেবেন না। কিন্তু দিল্লিতে সেই কনফারেন্সে শেখ হাসিনা বক্তব্য দিলেন। তাহলে এই যে বিরোধপূর্ণ কথা, এই যে কন্ট্রাডাক্টরি স্পিচ, এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয় যে ভারতের প্রতিবেশী নীতি, বিশেষ করে বাংলাদেশ নীতিটা খুবই দুর্বল এবং তারা একটা সংশয়ের মধ্যে আছে। এই সংশয়টা কেমন? যে তারা বাংলাদেশের সঙ্গে একেবারে ঘোষণা দিয়ে যুদ্ধও শুরু করতে পারছে না। আবার শেখ হাসিনাকে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেটাও বলতে পারছে না। ওকে ফাইন, তাহলে ভারতের সরকার এটা বলুক যে হ্যাঁ, আমরা জেনে বুঝেই শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিয়েছি। আমরা আবারও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্যে যা, যা করা দরকার তা করব। এটা যদি দিল্লিতে বিজেপি সরকারের প্রতিনিধিরা ঘোষণা দেন, তাহলে বাংলাদেশের কিই বা করার আছে? আমরা কিই বা করতে পারব? আমরা হয়তো প্রতিবাদ করব। কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে ভারতের অবস্থানটা স্পষ্ট হবে। তারা বাংলাদেশের জনগণের অভিপ্রায় বা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সেটা স্পষ্ট হবে। তারা গোপনে এখন যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেই ধোঁয়াশাও কেটে যাবে। সেটা করাই তো আসলে যুক্তিযুক্ত, তাই না? কিন্তু সেটা না করে বিজেপি সরকার বা দিল্লির প্রশাসন কিন্তু ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে। সারা বিশ্বে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এই মুহূর্তে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেটা কিন্তু কখনোই মঙ্গলজনক নয় তাদের দেশের কূটনীতির জন্যে। এর ফলে একদিকে তাদের প্রতি বিদেশের যে চিন্তাভাবনা, সেটা যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের অবস্থান যেমন ঘোলাটে হচ্ছে, পাশাপাশি তাদের কূটনীতির এইরকম ডুয়েল পলিসি নিয়েও প্রশ্ন উঠেছে। সুতরাং অবিলম্বে এই বিষয়টি পরিষ্কার করা দরকার। দেখুন, ভারতের ডিপ স্টেটে একটু নাড়াচাড়া শুরু হয়েছে। কি নাড়াচাড়া? যে শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো যায়। বাংলাদেশে বিএনপি সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গিতে এটা স্পষ্ট হয়ে গেছে যে কোনো সমঝোতা করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো যাবে না, বরং প্রত্যর্পণ যে আইন আছে সেই অনুযায়ী পাঠাতে হবে। আর বিএনপির সরকারও কেন সমঝোতার দিকে হাঁটবে না? কারণ জনগণ এখন পর্যন্ত এই ইস্যুটাতে ঐক্যবদ্ধ আছে। দেখবেন বাংলাদেশে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে যারা জুলাইয়ে মাঠে নেমেছিল, তাদের মধ্যে নানা ধরনের বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত হচ্ছে। ধরুন গতকালই ঢাকা জুড়ে ভয়াবহ সংঘাত হয়েছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে। কিন্তু শেখ হাসিনা প্রশ্নে ছাত্রদল এবং ছাত্র শিবিরের অবস্থান কিন্তু এক। যদি শেখ হাসিনা আসতে চান, আসেন, সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আবার দাঁড়িয়ে যাবে। বামপন্থী, ডানপন্থী, মধ্যমপন্থী, জাতীয়তাবাদী, ইসলামপন্থী সব রাজনৈতিক দল কিন্তু এক প্ল্যাটফর্মে আসবে। তো সুতরাং এই ইস্যুতে দিল্লির অবস্থানটি যদি পরিষ্কার করা হয়ে থাকে, তাহলেই তাদের কূটনীতির জন্যে ভালো। হয় একেবারে মায়া বা সঙ্গ ত্যাগ করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। না হয় স্পষ্ট করে বলে দিতে হবে যে ভাই, আমরা বাংলাদেশের জনগণ যে ধরনের গণ-অভ্যুত্থান করেছে সেটার স্পষ্টত পক্ষে নই। এটাই হবে তাদের জন্য কূটনীতির একটা সোজা পথ। দেখুন, চীনের কথা যদি বলি বা রাশিয়ার কথা বলি, এই গণ-অভ্যুত্থানের পরে রাশিয়ার তরফ থেকে কোনো নেতিবাচক মন্তব্য করা হয়েছে? করা হয়নি কিন্তু। বরং রাশিয়ার দূত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন একাধিকবার এবং গণ-অভ্যুত্থানকে সমর্থন করেছেন। যদিও বলা হয় যে রাশিয়া সমর্থন করেনি, কিন্তু না। সঠিক তথ্য হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ পুরো পরিষদই বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং রাশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক তার ধারাবাহিকতাও রয়েছে।
অন্যদিকে আমাদের আরেক প্রতিবেশী চীনের কথা যদি বলি, চীন কিন্তু পূর্ণ মাত্রায় সহযোগিতা করেছে। চীনের সঙ্গে তো আওয়ামী লীগ সরকারেরও ভালো সম্পর্ক ছিল। কিন্তু চীন এটা স্পষ্টভাবে ২০২৩ সালে যখন শেখ হাসিনা বেইজিং এ যান তখন বুঝে গিয়েছিল যে দিল্লির নির্দেশ ছাড়া চীনের সঙ্গে কোনো সম্পর্কই করবে না শেখ হাসিনা সরকার। তখনই কিন্তু বাকবদল হয়ে যায়, বাক ঘুরে যায়। তো প্রিয় দর্শক, চীনও কিন্তু তার অবস্থানকে স্পষ্ট করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি কেমন হবে? ধরুন এখন তারেক রহমান সরকারের সঙ্গে মোদী সরকারের একটা সম্পর্কের সূত্র তৈরি হলো। সেটা কেমন হবে? শুধু বিএনপির সঙ্গে ভারতের বিজেপি সরকারের নয় কিন্তু সেই ধরনের সম্পর্ক হলে কোনো কাজে আসবে না। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্কটি হতে হবে। কখন বুঝা যাবে যে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হচ্ছে? যখন দল মত নির্বিশেষে ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, সংগঠন সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, কাউকে প্রতিদ্বন্দ্বী বা কাউকে শত্রু মনে করবে না, তখনই আমরা ভাবতে পারবো যে আসলে বাংলাদেশের প্রকৃত মঙ্গল চাচ্ছে দিল্লি। সেটা আমরা চাই মনে প্রাণে। দিল্লি তার একতরফা আধিপত্যবাদী নীতি পরিবর্তন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা উইন উইন পদ্ধতিতে আলোচনা করব। ভারত যদি ৳১ লাভবান হয়, আমরাও ৳১ লাভবান হতে চাই। এটাই হচ্ছে প্রকৃত কূটনীতি। কিন্তু আজকে ভারতে কূটনৈতিক যে তৎপরতা আমরা দেখছি, কূটনৈতিক যে গতিপথ তারা তৈরি করেছে প্রতিবেশীদের নিয়ে, এটা অবশ্যই ভারতের জনগণের বিরোধী। কারণ জনগণের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর জনগণের কোনো বিরোধ নেই। ভারতের জনগণ যেমন প্রতিবেশীদের মঙ্গল চায়, প্রতিবেশী দেশগুলোও ভারতের জনগণের মঙ্গল চায়। এটা তো স্পষ্টই। তো সুতরাং দিল্লি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার কূটনৈতিক পলিসিতে বিরোধপূর্ণ আচরণের কারণে বা ডুয়েল ডিপ্লোমেসির কারণে বা ২ ধরনের মুখোশের কারণে। একটা হলো সামনের মুখোশ, আরেকটা অভ্যন্তরের রূপ। অবিলম্বে এই মুখোশ খুলে প্রকৃত অবস্থায় ফিরে আসা দরকার দিল্লির শাসকদের। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।